সেখানে ১৩ জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নামে মামলা হয়েছিল, একমাত্র কলেজ ছাত্র আমি যার নামে মামলা হয়েছিল। কোনো ছাত্রকে কখনো পূর্বের মতন তার মত প্রকাশের কারণে বাধাগ্রস্ত করা হবে না। আমরা এমন একটি পরিবেশ তৈরি করব ক্যাম্পাসগুলোতে, যেই ক্যাম্পাসের প্রত্যেক ছাত্র তার গণতান্ত্রিক মতাধিকার প্রকাশ করতে পারবে। আমি যেহেতু এই দলের কর্মী, আমার দায়িত্ব হলো এই সকল যে উত্তরটা দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী হয়ে দেশব্যাপী পরিচিতি পান তিনি। এরপর থেকে অনলাইনে এবং অফলাইনে নানা কারণে বারবার আলোচনায় উঠে আসছে তার নাম। এশিয়া পোস্টের আজকের আলাপনে অতিথি হয়ে এসেছেন হামিম। আমরা কথা বলবো দেশের ছাত্র রাজনীতির বর্তমান হাল হকিকত, শিক্ষাঙ্গনের পরিস্থিতি, ছাত্রদলের কার্যক্রম থেকে শুরু করে হামিমের দিনকাল নিয়েও। সঙ্গে আছি আমি জাকারিয়া নুরি। হামিম, এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনাদেরকেও ধন্যবাদ যে আজকে কিছু কথা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ শুনতে হবে এর জন্য। জি, থ্যাংক ইউ। হামিম, আপনি তো ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বভাবতই সবার মনে একই প্রশ্ন, এই প্রশ্নটা জাগে যে ছাত্রদলের রাজনীতিতে আপনি কবে থেকে এবং কিভাবে যুক্ত হলেন এবং এর পেছনে অনুপ্রেরণা কে ছিল যদি বলতেন? আসলে আমার একটি রাজনৈতিক পরিবারের জন্ম। তো আমি যখন খুব ছোটবেলা থেকে দেখি যে আমার রাজনৈতিক পরিবারের জন্ম বলতে আমার চাচা, উনি আজিজুল বারী হেলাল, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে 2001 থেকে 2009-10 সাল পর্যন্ত। তো আমি যখন 2007 থেকে 8 সাল তখন ক্লাস 3-তে পড়ি। তো তখন আমি দেখতাম যে তখন উনি নমিনেশন পেয়েছিল খুলনা 4 আসন থেকে 2007-এর নির্বাচনে। তো তখন থেকে দেখতাম অনেক মানুষ তার কাছে আসে, কথা বলে, অনেক ভালোবাসে মানুষ তাকে। তো তখন থেকে আমার ভিতর প্রশ্ন যে মানুষ কেন তাকে ভালোবাসে, রাজনীতি করলে হয়তো ভালোবাসা পাওয়া যায়। এবং তখন থেকে আমার ছাত্র রাজনীতির প্রতি একটা ভালোবাসা, ছাত্র দলের প্রতি ভালোবাসা। সেইখান থেকেই আমি চিন্তাভাবনা করি যে আমি ভবিষ্যতে ছাত্রদল করব। তো তখন আমি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতাম যে বড় ছাত্রনেতা হওয়ার জন্য কী করতে হবে। সবাই বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আমি কিন্তু তখন ক্লাস 3-4 পড়ি, কিন্তু তখন থেকে আমি স্বপ্ন দেখি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আর ছাত্রদলের রাজনীতির সাথে আমার জড়িয়ে পড়া ক্লাস 6 থেকে। আমি তখন খুলনা জেলা স্কুলে পড়ি। তখনই প্রথম আমি ছাত্রদলের মিছিলে যাই। এরপর থেকে এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করেছি খুলনা সরকারি মসজিদ সিটি কলেজ থেকে। সেখানে আমি ছাত্রদলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম, সকল মিছিল মিটিংয়ে যেতাম। পরবর্তীতে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে 2018 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, 2018 নভেম্বর-ডিসেম্বরে চান্স পাই। তো তার পূর্বে কিন্তু আমি খুলনা মহানগর ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে ছিলাম। অর্থাৎ সেইখানে পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিছুদিন পূর্বেও কিন্তু একটি নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশে। তখন কিন্তু খুলনা একমাত্র কলেজ ছাত্র আমি যার নামে একটি মামলা হয়েছিল। সেখানে 13 জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নামে মামলা হয়েছিল, একমাত্র কলেজ ছাত্র আমি যার নামে মামলা হয়েছিল। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রায় 22 দিন আগে আমি কিন্তু খুলনা থেকে পালিয়ে আসতে হয়েছিল আমার। পরবর্তীতে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং প্রথম দিন থেকে আমি ছাত্রদলের রাজনীতি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তার পরবর্তীতে আমি কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের প্রচার সম্পাদক হলাম 2020 সালে, করোনার আগে। এরপর করোনার সময়ের পরে আবার এই কমিটি বর্ধিত হলো, তখন আমি প্রচার সম্পাদকই কিন্তু যুগ্ম সম্পাদক পদমর্যাদা পেলাম। এরপরে এই যে 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে এই নতুন একটি কমিটি হয়েছে, সেখানে আমি কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি এবং এখন এটি পালন করছি। তো আসলে স্কুল জীবন থেকে আমার ছাত্রদের সাথে জড়িয়ে পড়া এবং অনুপ্রেরণা হিসেবে আমার চাচা, যেহেতু আমরা রাজনৈতিক পরিবারের জন্ম, তিনি সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। আচ্ছা, ক্যাম্পাসে তো রাজনৈতিক সংগঠনগুলি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসে, কিন্তু বরাবরই আপনি ভিন্ন ব্যতিক্রম কার্যক্রমে অন্যদের চোখে দৃষ্টি আকর্ষিত হয়েছেন বা দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ব্যতিক্রম কার্যক্রমগুলি, যেমন গতকালও আপনি একটি অনুষ্ঠান করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী যারা, তাদেরকে নিয়ে একটা ইফতার অনুষ্ঠান করেছেন। এটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রম আয়োজন বলা চলে। তো এই ব্যতিক্রম আয়োজনের পেছনে আপনার কি কারো পরামর্শ দাতা আছে, নাকি আপনি নিজে উদ্যোগ গ্রহণ করে এগুলি করেন? না, আসলে দেখুন, 5ই আগস্টের পূর্ববর্তী, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ববর্তী আমাদের যে রাজনীতি, সেটা ছিল রাজপথের রাজনীতি। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে বাংলাদেশ ধাবিত হওয়া শুরু করলো, তখন কিন্তু আমাদের যে রাজনীতি, সেটা কিন্তু বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি। তো
তো আমি সুতরাং আমরা যেহেতু ছাত্র সংগঠন করি, ছাত্র দলের একজন কর্মী বা নেতা হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু এই যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কল্যাণে কাজ করা। তো তখন আমি দেখলাম যে আমাদের ছাত্র রাজনীতিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, একটা রাজপথে, একটা হচ্ছে পলিসি গঠনে, আর একটা ওয়েলফেয়ারে। তো আমরা তারপর থেকে আমি ভাবলাম যে আমাদের রাজপথের অধ্যায় তো প্রায় শেষ হয়েছে, এখন আমার ফোকাস দেওয়া উচিত যে আমরা বিভিন্ন পলিসি তৈরি করব, যে পলিসি রাষ্ট্র গঠনে সহায়ক হবে, যে পলিসির মাধ্যমে রাষ্ট্রের তরুণ শিক্ষার্থী যারা রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে, তারা উপকৃত হবে এবং দেশ সমৃদ্ধ হবে। আরেকটি হলো ওয়েলফেয়ার, অর্থাৎ শিক্ষার্থীদের কল্যাণ। এই যে দুইটির সমন্বয় করেই কিন্তু আমি আমার বিভিন্ন যে কর্মসূচি ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করি, সেগুলো ক্যাম্পাসে নিয়ে থাকি, বা আমার ক্যাম্পাসের যে পদাচারণা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার পলিসি বেসড এবং ওয়েলফেয়ার বেসড বর্তমানে, যেহেতু আমাদের রাজপথের অধ্যায় প্রায় চুকিয়ে এসেছে। এই জন্যই কিন্তু আমরা এদিকে মনোনিবেশ করেছি যে আমরা কীভাবে শিক্ষার্থীদের কল্যাণ করতে পারি, শিক্ষার্থীদের কল্যাণের মাধ্যমে কীভাবে রাষ্ট্রকে সহায়তা করতে পারি, পলিসি মেকিংয়ের মাধ্যমে কীভাবে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি। আচ্ছা, ছাত্রদলের রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্রদলের রাজনীতি নিয়ে, মানে আমি যেটা পরিকল্পনা করি ব্যক্তিগত জায়গা থেকে, সেটি হলো আমরা এমন একটি পরিবেশ তৈরি করব ক্যাম্পাসগুলোতে, যেই ক্যাম্পাসের প্রত্যেক ছাত্র তার গণতান্ত্রিক মতাধিকার প্রকাশ করতে পারবে। কোনো ছাত্রকে কখনো পূর্বের মতন তার মত প্রকাশের কারণে বাধাগ্রস্ত করা হবে না। তার মত প্রকাশের পার্থক্যের কারণে সে যখন চাকরি পরীক্ষা দিতে যাবে পুলিশ ক্লিয়ারেন্সে তাকে বাধাগ্রস্ত হতে হবে না। আমরা এমন একটি ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে আমাদের বেশিরভাগ এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন মফস্বল শহর থেকে আমাদের আসে, এসে ঢাকায় শিফট হয়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের পরিবারকে ছেড়ে আসে। তো একজন ছাত্র যখন হঠাৎ করে ঢাকায় আসে, সে কিন্তু এক ধরনের মহা সমুদ্রের ভিতর পড়ে। সে এসে এখানে না পায় একটা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, না পায় একটা ভালো বাসস্থানের নিশ্চয়তা, আবাসস্থলের নিশ্চয়তা। তো আমরা ক্যাম্পাসগুলোতে এমন পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে শিক্ষার্থীরা তাদের নিরাপদ বাসস্থান, আবাসস্থল অর্থাৎ হল এবং নিরাপদ খাদ্য, এটা যেন তারা নিশ্চিত করতে পারে। অর্থাৎ তাদের মৌলিক অধিকারগুলো যখন নিশ্চিত করতে পারবে, তখনই কিন্তু তারা তাদের শিক্ষা কার্যক্রমে আরও বেশি মনোনিবেশ করতে পারবে। আচ্ছা হামিম, ছাত্রদলের কোনো গুরুত্বপূর্ণ পদে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সংগঠনটির পরিচালনার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি থাকবে? আমার পরিকল্পনা দেখুন যে আমরা ছাত্রদলের সহযোগী সংগঠন বিএনপি বা বিএনপি সহযোগী সংগঠন ছাত্রদল, বিএনপি যেহেতু এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছে, সুতরাং এই যে রাষ্ট্রীয় দায়িত্বে বিএনপি আছে, শুধু আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে রাষ্ট্র গঠনে বিভিন্ন সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম বা বিভিন্ন পলিসি দিতে সক্ষম বা বিভিন্নভাবে তাদের প্রফিসিয়েন্সি বা ইফিসিয়েন্সি আছে, তাদেরকে সামনে তুলে আনা। অর্থাৎ আপনি দেখুন, আমরা কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেবো কোয়ান্টিটি থেকে, কেননা আমরা এখন রাষ্ট্র গঠন করছি। আমরা চাইব যে আমাদের ছাত্রদলের কর্মী সংখ্যা যতই হোক না কেন, কিন্তু নেতার সংখ্যা যেন কোয়ালিটি বেসড হয়। অর্থাৎ কোয়ান্টিটি আমরা দেখালাম যে আমাদের প্রায় ধরেন 5-7 লাখ কর্মী আছে, কিন্তু আমাদের কোয়ালিটিটা মেনটেন হলো না। তার থেকে বরং আমরা যদি কোয়ালিটিকে ফোকাস করতে পারি, সেই ক্ষেত্রে রাষ্ট্র যেমন সহযোগিতা হবে রাষ্ট্রের, ঠিক একইভাবে ছাত্র সংগঠন হিসেবে আমরাও ভালো করবো এবং ক্যাম্পাসগুলোতেও কিন্তু আমাদের অবস্থান ভালো হবে এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। সুতরাং আমার পরিকল্পনাটি হবে হচ্ছে একটি কোয়ালিটি বেসড ছাত্রদল যেন আমরা তৈরি করতে পারি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে যে সংঘর্ষের ঘটনা, আসলে এই মূল ঘটনাটা কি? আসলে দেখুন, আমি গতকালকে যখন শুনলাম যে ছাত্র শিবির ছাত্রদলের উপর হামলা করেছে, তখন আমি গেলাম ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে। দেখলাম আমাদের ছাত্রদল নেতা সাদিক, তার প্রায় শরীরে 2-3টা ছুরির বিদ্ধ হয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং দেখছি তার অপারেশন চলছে। ডক্টর বলছে একটুর জন্য তার ফুসফুসটি বিদ্ধ হয়নি। পরবর্তীতে আমি সেখানে শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলল যে সেইখানে আপনার সাদিকের উপর প্রথম ছাত্র শিবিরের একজন হামলা করেছে, পরবর্তীতে সেখান থেকে সংঘর্ষ জড়িয়ে পড়ে। কিন্তু মূল কথা, এটাকে সংঘর্ষ বলা যাচ্ছে না এই কারণে, কেননা ওইখানে ছাত্র শিবির সম্পূর্ণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে, মানে এক ধরনের পূর্ব পরিকল্পনায় তারা ছিল। কেননা তারা যেভাবে দেশীয় শস্ত্র নিয়ে হামলা করেছে, তার বিপরীতে আমাদের ছাত্রদলের যে শিক্ষার্থীরা রয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা, তারা কিন্তু খালি হাতে নিজেদেরকে ডিফেন্স করার জন্য যেটুকু চেষ্টা করা দরকার সেটুকু করেছে, কিন্তু সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে বলেই আমি প্রায় দেখলাম 15 থেকে 20 জন আহত হয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে এবং সম্মিলিত হসপিটালে তারা চিকিৎসাধীন রয়েছে। এই অবস্থা। কিন্তু এ বিষয়ে কিন্তু শিবিরেরও বিপরীত বক্তব্য আছে এবং তারাও আপনাদেরকে
আমরা কিন্তু আমরা প্রমাণ সহ দেখিয়েছি। কালকে আমি যখন ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে গেলাম, দেখলাম যে আমাকে সাংবাদিক ভাইরা প্রশ্ন করছে, একই কথা বলছে যে তারা আপনাদের উপর দায় দিয়েছে। আমি বলেছি যে আমাদের এই দায় দেওয়ার রাজনীতি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেষ হওয়ার কথা ছিল। আমরা পূর্বে দেখতাম যে 5 আগস্টের পূর্ববর্তী সময় গত 17 বছরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেদেরকে মারা হতো, শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ মারত, মেরে বলতো তাদের নিজেদের তো অন্তর্গোল, তাই বলে পুলিশে দিয়ে দিত, অর্থাৎ এক ধরনের দায় চালিয়ে দেওয়া বা দায় এড়ানো। সুতরাং কিন্তু আমার মনে হয় এখন একটি জবাবদিহির বাংলাদেশ এসেছে। আমরা বলেছি যে এইখানে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, এমনকি ওই এলাকার যে এমপি, তিনিও জামাতের প্রার্থী ছিলেন, জামাতের এমপি, তো ওইখানে তো সিসিটিভি ফুটেজ রয়েছে, সেগুলো তদন্ত হোক, প্রশাসন তদন্ত করুক, তদন্ত করে যারা দোষী। এবং আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে এখানে শিবিরের সন্ত্রাসীরা শুধু ক্যাম্পাসের সন্ত্রাসীরা না, ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নয়, তারা আশপাশের মেস থেকে, যেহেতু এখানে এমপি জামাতে, তারা আশপাশের বিভিন্ন পেশিশক্তি ব্যবহার করেছে এই ছাত্রদলের যারা নিরীহ শিক্ষার্থী রয়েছে তাদের উপর হামলা করতে। এই জন্য আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কেননা এইগুলো যদি শাস্তি বা বিচার মুখোমুখি না করা যায় তবে তো ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে উঠবে। আর আমরা বারংবার ধৈর্য ধরছি এই বিষয়গুলোতে, কেননা আমরা এই গণতন্ত্রকে ধরে রাখতে চাই, গণতন্ত্র স্থিতিশীল থাকুক, আমরা এটা চাই। কিন্তু আমরা যদি বারংবার দেখি যে শিবির এই ধরনের রক্তের হোলি খেলায় মেতে উঠছে, তখন আমরা ধরে নেব যে তারা গণতন্ত্রের বিপরীত অবস্থান নিচ্ছে। আচ্ছা, তাহলে ক্যাম্পাসগুলি কিন্তু শিক্ষার্থী বান্ধব পরিবেশ প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কি কি করণীয় এই রাজনৈতিক সংগঠনগুলি যেগুলি ক্যাম্পাস কেন্দ্রিক কাজ করে, কার্যক্রম পরিচালনা করে, তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি তাদের কর্মসূচি হওয়া উচিত বলে মনে করছেন? না, আমরা তো বলছি যে আমরা বাংলাদেশে কোনো প্রকার যদি অন্যায় অনিয়ম হয় সেক্ষেত্রে আমরা সকলে কনস্ট্রাকটিভ সমালোচনা করব, আন্দোলন করব, বিক্ষোভ করব। কিন্তু তার পাশাপাশি আমরা যদি নিজেদের ভিতরে অন্তর্কোন্দলে জড়িয়ে পড়ি, আমরা রাজনীতিকে একটি সুস্থ ধারার পরিবেশ নিশ্চিত করতে চাই, সুস্থ ধারার একটা কালচার রাজনীতিতে এনশিওর করতে চাই। অর্থাৎ আমাদের ভিতর পলিসি ডিবেট হবে, আমাদের ভিতর প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা, আমাদের ভিতর ইডিওলজিক্যাল বিভিন্ন ধরনের পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে বাংলাদেশের সাথে আমাদের এক ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে ধরেন আমি আজকে আপনার এখানে আছি, এখানে যদি আজকে টক শো হতো, অন্যান্য ছাত্র সংগঠনে কেউ থাকতো, তাদের সাথে আমাদের এই টেবিলে পলিসি ডিবেট হবে, পলিসি ডায়লগ হবে, কিন্তু এর রেস যেন পরবর্তীতে বাইরে যেয়ে নেওয়া থাকে। অর্থাৎ রাজনীতি অঙ্গনেই রাজনৈতিক কথাবার্তা, রেটরিক আমরা ব্যবহার করব, কিন্তু তার বাইরে আমাদের যে একটি সামাজিক সাংস্কৃতিক একটি সম্পর্ক রয়েছে সেটি যেন বাংলাদেশের প্রশ্নে বিরাজমান থাকে। তাহলে কিন্তু আমরা একটি সুস্থ সুন্দর ক্যাম্পাসের পরিবেশগুলো নিশ্চিত করতে পারব। জি হামিম, একটি বিষয়ে আপনি জানেন যে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 27 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল থেকে আপনাকে শোকজ করা হয়েছিল। এ বিষয়ে আপনি অবশ্যই একটি বক্তব্য দিয়েছেন, পাল্টা বক্তব্য দিয়েছেন। তো সেই বিষয়ে আপনার সংগঠনের সঙ্গে শীর্ষ নেতাদের কি কোনো ধরনের মানে আছে, কোনো বিবাদ সৃষ্টি হয়েছে? না, আসলে দেখুন, আমি যা কিছু করি দলের জন্যই করি। তো আমি যেই কর্মসূচিগুলো করেছি আলটিমেটলি এই দলের ভালোর জন্যই করেছি। কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই দলটি করি, হঠাৎ করে আমি যখন দেখবো যে আমাকে শোকজ করা হয়েছে এবং সেটা আমি ব্যক্তিগতভাবে না পেয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবে মানসিকভাবে এটা মেনে নিতে পারিনি। সেক্ষেত্রে আমি একটি প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এই সংগঠনের চেইন অফ কমান্ডের মধ্যে কেউ না, প্রত্যেকটি সংগঠনে কিন্তু একটি নিয়ম শৃঙ্খলা আছে, শীর্ষ নেতৃত্বের পরবর্তীতে ধারাবাহিকতায় কিন্তু একটা চেইন অফ কমান্ড আছে। সুতরাং আমার মনে হয়েছে যে সংগঠনে ঠিক আছে, আমাকে হয়তো শোকজ করেছে কোনো না কোনো কারণ দেখে, কিন্তু আমার জবাবটি দেওয়া উচিত, তবেই সংগঠনের চেইন অফ কমান্ড রক্ষা হবে, সংগঠনের যে শৃঙ্খলা সেটি কিন্তু থাকবে। কেননা আমরা ইতিহাসে দেখেছি যে বিভিন্ন সময় শৃঙ্খলা না মেনে নেওয়ার কারণে আমাদের মুসলমানদের ইতিহাসও রয়েছে যে আমরা বিভিন্ন যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেই শৃঙ্খলা রক্ষা হয়নি বলে আমরা কিন্তু মুসলমানরা পরাজয় করেছি। সুতরাং আমি এই ইতিহাস বিশ্লেষণ করে আমার এবং রাজনৈতিক কর্মী হিসেবে মনে হয়েছে যে অবশ্যই শৃঙ্খলা, যেহেতু এখন শোকজ করেছেই, সুতরাং শোকজের উত্তর দেওয়াটা একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থান। সুতরাং এই জন্য আমি জবাব দিয়েছি ইতোমধ্যে, এবং আমি জবাব দিয়েছি শোকজ হওয়ার পরবর্তীতে। আচ্ছা, আপনি কিন্তু আপনার বার্তায় এর আগে বলেছিলেন যে আপনি লিখিত জবাব দিবেন না, আপনি মৌখিকভাবেই যেই বার্তাটা দিয়েছেন সেটাই আপনার উত্তর। এরপরে আপনি বললেন যে জানিয়েছেন, এটা কি লিখিত দিয়েছেন? জি, আমি তো বললাম যে সংগঠনের শৃঙ্খলা রক্ষা, যেহেতু যে কারণে হোক শোকজ করেছে, কিন্তু আমার কাছ থেকে, আমি যেহেতু এই দলের কর্মী, আমার দায়িত্ব হলো এই শোকজের উত্তরটা দেওয়া, এটাই শৃঙ্খলা পক্ষের মানে শৃঙ্খলা অবস্থান, এই জন্য আমি জবাব দিয়েছি। হামিম, আরেকটা বিষয়, অনেকেই বলে থাকেন আপনার নিকটাত্মীয় যার কথা বললেন, আপনার চাচা, অনেকেই বলে থাকে যে ছাত্রদলের রাজনীতিতে আপনি তার প্রভাব খাটিয়ে থাকেন। এই বিষয়টি অন্যদের
তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি, বা আপনি কি জানাতে চান, কি মেসেজ দিতে চান? আসলে একটা দুঃখের কথা বলি যে আমার চাচা আজিজুল বাড়ি হেলাল, এটা আমি যখন বললাম না স্কুল জীবন থেকে ছাত্রদল করি, তো উনি কখনো চাননি যে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। উনি সবসময় চেয়েছে আমি যেন পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি করি, বিসিএস ক্যাডার হয়, অথবা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চাই। আমার পরিবারে কেউ কখনো চায়নি যে আমি রাজনীতি করি। যেমন আমি যখন কলেজ জীবনে ছাত্রদলের রাজনীতি করি, আমার কলেজে পোস্ট পাওয়ার কথা, তখন কমিটি হওয়ার গুঞ্জন উঠেছে। তো আমার চাচা কোনোভাবে এটা জানতে পেরেছে। তিনি তৎকালীন ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল রাজীব আহসান, এবং যিনি আজকে প্রতিমন্ত্রী হয়েছেন, এবং সেক্রেটারি ছিল আকরাম হাসান মিন্টু। তো তিনি তৎকালীন সময় ছাত্রদলের সেক্রেটারি আকরাম ভাইকে ফোন করে বলেছিল ও যেন কোনোভাবে পদ না পায়, আমার মানে অর্থাৎ আমাকে যেন পদ না দেওয়া হয়, আমি যেন ছাত্র রাজনীতির সাথে যুক্ত না হতে পারি, সে কিন্তু সর্বোচ্চ বাধা প্রয়োগ করেছিল। এমনকি আপনি অবাক হবেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে পড়ি, এমন অনেক প্রোগ্রাম আছে যে আপনার এই যে প্রেস ক্লাবের সামনে হয়েছে, তো বিএনপির প্রোগ্রাম, আমার চাচা আজিজুল বাড়ি হেলাল, উনি তথ্য সম্পাদক, উনি তো স্টেজে আসবেন, তো ওনারা একটু দেরি করে আসতেন। আমরা ছাত্রদল ধরেন সকাল 10টায় প্রোগ্রাম, আমরা টাইম দেওয়া থাকতো 9টায়। আমি সকাল 9টায় এসেছি, যে আমি দেখেছি যে উনি বাসা থেকে এসেছে, অর্থাৎ ওনার আগে আমি চলে এসেছি, যে আমি দেখছি উনি স্টেজে উঠেছে, আমি মুখ লুকিয়ে এক পাশে যে অবস্থান করেছি, অথবা আমার বড় ভাইরা বলছে তো চাচা আসতে সরে যা। তো আমার যদি পরিবার থেকে এমন হতো যে আমাকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হয়, সেক্ষেত্রে না আমি প্রভাব খাটাতে হতাম, কিন্তু আমাকে সবসময় কিন্তু অনুৎসাহিত করা হয়েছে রাজনীতির ক্ষেত্রে। আমি তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি এটা আমার পরিবার স্টিল নাও চায় না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি সম্প্রতি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, এবং সেখানে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। তো যারা জুলাই যোদ্ধা এবং সমরে মানে প্রত্যক্ষভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এই বিষয়টাকে মানে আশঙ্কা প্রকাশ করছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, তারা অনিশ্চয়তার মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, বা ছাত্রদলের যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে এবং ভূমিকা রেখেছে, তারা এই বিষয়টাকে কিভাবে নিয়েছেন বা কি করণীয় বলে আপনারা মনে করেন? দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন তো অবশ্যই হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে বলেই কয়েকদিন আগে বাজারে একটি আওয়াজ উঠেছিল যে ওই সময় যারা যে পুলিশরা ছাত্রদের উপর হামলা করেছিল, সে হামলা সংঘর্ষের সময় অনেক পুলিশ সদস্য কিন্তু মারা গিয়েছেন। তো সেই পুলিশ হত্যার বিচার, এই ধরনের একটি আওয়ামী বয়ান কিন্তু উঠেছিল, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন যে ওই পুলিশ হত্যার বিচার হওয়া সম্ভব না, মানে সেটার কোনো যৌক্তিকতা এখন নেই, কারণ সেই সময় তারা মানে জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হবে, এটি কিন্তু তার একটা উদাহরণ। আবার একইভাবে আমরা বলেছি যে জুলাই সনদে বিভিন্ন জায়গা আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা বলেছি যে হ্যাঁ, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং জুলাই সনদের পক্ষে আমরা অবশ্যই, কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন সেদিন শপথ নিলাম না। কেননা আমরা সেদিন সেখানে শপথ নেওয়ার কোনো সংবিধানে নেই, সংবিধান সম্মত নয়। আমরা অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু সেটি হবে কোথায়? আপনার সেই শপথটি হবে কিসের মাধ্যমে? সেটা হবে আপনার সংসদে অধিবেশনের মাধ্যমে। সংসদে অধিকাংশ 2/3 সাংসদ যখন একমত হবে তখনই সেটি হবে। এই জন্য কিন্তু আমরা সেদিন শপথ গ্রহণ করিনি, কেননা সেদিন যদি আমরা শপথ গ্রহণ করতাম, এটা সংবিধানের সংকট দেখা দিত। শেখ তানভীর বারী হামিম, আজকের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আপনি আমাদের আমন্ত্রিত অতিথি। সার্বিকভাবে আপনি বাংলাদেশের ছাত্র রাজনীতি, ক্যাম্পাস এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আপনার অভিমত বা আপনার কি বলার আছে যদি আমাদেরকে বলেন। না, আমরা তো বলছি যে আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেল, এটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এই বাংলাদেশে আমরা সকল মত পথের মানুষ ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশি জাতীয়তাবাদের স্বার্থে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তবেই আমরা যে অভিপ্রায় এই দীর্ঘ 17 বছর পর জুলাই গণঅভ্যুত্থান সফল হলো, সেই অভিপ্রায় কিন্তু সফল হবে। আর একটি কথা, যেহেতু আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনাদের এশিয়া পোস্টের সফলতা কামনা করছি, এবং এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শেখ তানভীর বারী হামিমের সঙ্গে কথা বলছিলাম এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের আলাপন অনুষ্ঠান দেখবেন সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।